তুমি যা বলবে আমি তাই করব। তুমি চলে আসো আমার বাসায়। যেহেতু আমার বাসায় হাসব্যান্ড নেই, সে রাত্রে ১২টা বাজে আসবে। তখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে, "হ্যাঁ, আসো।" পরে সে আসলো ঘন্টা ২ এর মাঝে সে আমার বাসায় আসলো। আসার পরে যা আরকি হওয়ার বুঝেনই তো একজন গার্লফ্রেন্ড, একজন বয়ফ্রেন্ড একসাথে থাকলে আরকি যা হয় এক রুমের ভিতর থাকলে। হলো। কিন্তু হওয়ার পর অনেকটা ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। বাট ঘুমিয়ে পড়লাম না সর্বনাশটা করলাম ওখানেই। সর্বনাশের মূল পর্ব ওটাই ছিল যে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করছি। করার পরে আমি ঘুমিয়ে গেছি। এটাই মানে আমার সর্বনাশের মূল কাল হয়ে দাঁড়ালো আমার জীবনে। তখন আমি ঘুমিয়ে যাওয়ার পর নুসরাত মানে ও চলে গেল। ও খাওয়া আমাকে শেষ হলে কিছু আইসো। বলে যায়নি বা কিংবা আমাকে ডাক দিয়ে উঠায়ওনি যে আমি চলে যাচ্ছি। এরকম কোনো কিছু না। কিন্তু সে যাওয়ার সময় আমার ঘরে কিছু টাকা-পয়সা ছিল যেগুলো আমি নিজের সংসার খরচ থেকে আয় করছিলাম। বেশ অনেকগুলো টাকা আয় করছিলাম। তার মাঝখানে আবার কিছু গহনা-গাঁটি ছিল যেগুলো আমার বিয়ের পর আমার স্বামী আমার শ্বশুরবাড়ি থেকে সব দিয়েছিল সোনার গহনা। সবগুলো আমার সাথে ছিল মানে আমার রুমে ছিল, আলমারিতে ছিল। চাবিটা ছিল আমার আঁচলে। তখন ও আমার এইসব গয়নাগাটি, টাকা-পয়সা সব নিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা মানে গল্প ঠিক বলতে পারবো না, কিছু কথা শেয়ার করব। পার্সোনালি যেগুলো আমি কারো সাথে শেয়ার করতে পারিনি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তবে আপনারা কিন্তু মাইন্ড করবেন না। এরকম অনেকের সাথে হয়ে থাকে, অনেকেই করে থাকে। সেগুলো থেকে যাতে বিরত থাকে সেজন্যে আরকি আজকের আমার এই কথাগুলো বলা। সে উদ্দেশ্যে বলি। আর যারা এমন ভুল করতেছেন বা কিংবা এখনো পর্যন্ত করতেছেন, তারা যেন এগুলো থেকে বিরত থাকেন সেজন্যই বলতেছি। আমার স্বামী গার্মেন্টস এ চাকরি করত। সাধারণত একটা কর্মচারী ছিল। তো উচ্চ লেভেলে কোনো পদ ছিল না উনার। উনি মাসে সেলারি পেতেন ১৫,০০০-২০,০০০ মতো। সে দিয়ে কোনরকম টানাটুনি আমার সংসার চলতো। তবে আমি চাকরি করি না। আর আমাকে চাকরি করতে দেয় না আমার হাসব্যান্ড। আমি একা, একাই বাসায় থাকি। বোঝেনই তো ঢাকা শহরের বাসায় থাকাটা আর কি হয়। বাসায় থাকি, মোবাইল চালাই, বাট সময় কাটে না। এরকম করতে, করতে মোবাইল ঘাঁটতে, ঘাঁটতে হঠাৎ একদিন একজনের সাথে পরিচয় হলো ফেসবুকে। তিনি আমাকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন। আমি অ্যাকসেপ্ট করলাম। উনার সাথে মেসেঞ্জারে রোজ চ্যাটিং হতো। রোজই কথা হতো। নানাবিধি কথা। যেমন ভালো থাকা, মন্দ থাকা, ভালো-মন্দ খোঁজ খবর আগে নিত। যে মিল করছো সেই দুপুরে এদিক দিয়ে আমার স্বামীও কিছু জানতে পারত না। উনি সকাল থেকে মানে সকাল ৭ঃ০০ থেকে রাত্রে ১২ঃ০০ পর্যন্ত ডিউটি আমার করতেন। বোন রাতে তো এভাবেই চলছিল আমার সব দিন। খাওয়া নিয়ে যায়। এরকম করতে, করতে একদিন আমি ওই ছেলেটার প্রেমে পড়ে যাই। ছেলেটা আমাকে বলেছিল সে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সেলারি লাখ, লাখ টাকা সেলারি পায়। তা আমিও কিছুটা টাকার লোভ, কিছুটা চাহিদা মেটানো, যাকে বলে আরকি বুঝেনই তো মেয়ে মানুষ। সবকিছু মিলায় মানে ছেলেটার প্ররোচনায় আমি পড়ে যাই। আমি তার প্রেমে পড়ে যাই। এরকম করে বেশ মেলাদিন কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পরে হঠাৎ একদিন ও আমাকে মেসেঞ্জারে কিছু ভিডিও পাঠায় যেগুলো মনে করেন যে অশালীন বলতে গেলে কি বলবো? ইংলিশ ফিল্ম কিছুগুলো। সেগুলো পাঠায় সেগুলো দেখে মানে আমার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। পরে ওর সাথে আমি ভিডিও ফোনে কথা বলি। কথা বলে বলি যে, "তুমি আমার বাসায় আসো।" তখন ও আমাকে বলল যে, "তোমার বাসায় যেতে বলতেছো, যাবো। কিন্তু তুমি যদি আমাকে আবার রিজেক্ট করো দেখি।" "না, আমি তোমাকে কেন রিজেক্ট করব? আমি তোমার সাথে প্রেম করি। বাট তোমাকে আমি ভালোবাসি।" তখন সে অনেক এই সেই বাহানা দেখাইলো। পরে বাহানা দেখানোর পর আমি বললাম যে, "না, তুমি যা বলবে আমি তাই করব। তুমি চলে আসো আমার বাসায়। যেহেতু আমার বাসায় হাসব্যান্ড নেই, সে রাত্রে ১২টা বাজে আসবে।" তখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে, "হ্যাঁ, আসো।" পরে সে আসলো ঘন্টা ২ এর মাঝে সে আমার বাসায় আসলো। আসার পরে যা আরকি হওয়ার বুঝেনই তো একজন গার্লফ্রেন্ড, একজন বয়ফ্রেন্ড একসাথে থাকলে আরকি যা হয় এক রুমের ভিতর থাকলে। হলো। কিন্তু হওয়ার পর অনেকটা ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। বাট ঘুমিয়ে পড়লাম না সর্বনাশটা করলাম ওখানেই।
সর্বনাশের মূল পর্ব ওটাই ছিল যে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করছি। করার পরে আমি ঘুমিয়ে গেছি। এটাই মানে আমার সর্বনাশের মূল কাল হয়ে দাঁড়ালো আমার জীবনে। তখন আমি ঘুমিয়ে যাওয়ার পর নুসরাত মানে ও চলে গেল। ও খাওয়া আমাকে শেষ হলে কিছু আইসো। বলে যায়নি বা কিংবা আমাকে ডাক দিয়ে উঠায়ওনি যে আমি চলে যাচ্ছি। এরকম কোনো কিছু না। কিন্তু সে যাওয়ার সময় আমার ঘরে কিছু টাকা-পয়সা ছিল যেগুলো আমি নিজের সংসার খরচ থেকে আয় করছিলাম। বেশ অনেকগুলো টাকা আয় করছিলাম। তার মাঝখানে আবার কিছু গহনা-গাঁটি ছিল যেগুলো আমার বিয়ের পর আমার স্বামী আমার শ্বশুরবাড়ি থেকে সব দিয়েছিল সোনার গহনা। সবগুলো আমার সাথে ছিল মানে আমার রুমে ছিল, আলমারিতে ছিল। চাবিটা ছিল আমার আঁচলে। তখন ও আমার এই সব গয়নাগাটি, টাকা-পয়সা সব নিয়ে চলে গেছে। ঘুম থেকে উঠলাম প্রায় বিকেল হয়ে গেছে। বিকেল হওয়ার পর আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠার পর আমি ঘর এলোমেলো বা কিংবা কোনো কিছু গোছগাছ নেই, আলমারি খোলা। দেখে মানে আমার মাথায় হাত। পরে দৌড়ায় আলমারির কাছে যাই। আলমারির কাছে যেয়ে আমি দেখি সেখানে আমার গয়নাগাটিগুলো কিছুই নেই। পরে লকার মানে আলমারির এক্সট্রা একটা লকার ছিল যেখানে আমি টাকা রাখতাম। আলমারিতে চাবি ছিল। মানে টাকা যে লকারে রাখতাম সেই লকারের চাবিটা আমি সাথে রাখতাম না, সেটা আলমারির ভিতরে রাখতাম। আর আলমারির চাবিটা আমি আমার আঁচলে রাখতাম। তবে সেখান থেকে লকারের চাবিটা বের করে সে ওখান থেকেও সব টাকা-পয়সা যা সোনার গহনা ছিল সব নিয়ে চলে গেছে। মানে সর্বনাশের মূল পর্ব যার নাম। সেখান থেকে নিয়ে যাওয়ার পর তো মানে মাথায় হাত। আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার পর মানে আমার হাসব্যান্ড আসলো রাত্রে ১২ টায়। তখন আমার জ্ঞান ফেরেনি। আসার পর দেখে যে ঘর এলোমেলো, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। ও ভাবছে যে হয়তোবা কেউ আমাকে মেরে অজ্ঞান করছে। অজ্ঞান করার পর জিনিসগুলো নিয়ে গেছে। যেহেতু খালি বাড়ি ছিল, মনে করেন যে এই জিনিসটা ভাবার পর মানে ওকে আমি বলতেও পারিনি। মানে ও আমাকে জ্ঞান ফিরাইয়া খালি জাস্ট এতটুকু বলল যে, "তুমি ঠিক আছো কিনা?" তখন মানে মনে এমন একটা অনুশোচনা হলো যে নিজের ঘরের স্বামী রেখে অন্য একটা ছেলের কাছে যাওয়াটা বোধহয় ঠিক হয়নি আমার। যদি না যাইতাম তাহলে আমার এত কিছু হারাইতো না আজকে। নিজের গহনাগাটি, টাকা-পয়সা সবকিছুই থাকতো। কিন্তু মনে অনুশোচনা হলো, তো স্বামীকে আর বলতে পারিনি যে এরকম একটা কাহিনী করছি আমি, যে এই কাহিনী এই লোকে আমাকে সব নিয়ে গেছে। কোনো চোর বা ডাকাতে নেয়নি বা কিংবা আমাকে কোনো আঘাত করেনি শারীরিকভাবে। মানসিকভাবে আঘাত করেছে কেউ একজন। সেটাও আমি তাকে বলতে পারিনি যে আমার চাহিদা মেটানোর জন্য কাউকে আমি ঘরে রাখছিলাম। সেটাও আমি কাউকে বলতে পারিনি। এটা আমার অনুশোচনা বলতে পারেন। আজও আমি সেই অনুশোচনায় ভুগি মাঝে। খুব মনে পড়ে যে না, সেদিন যদি আমি এরকম না করতাম তাহলে আমার এত কিছু হারাইতো না। আর আমার নিজের সম্মানটাও অন্য কেউ দেখতো না। এইজন্যে মানে দর্শকের উদ্দেশ্যে বলা যে সবাই যেন মানে কেউই যেন আমার মতো এরকম না করে, মানে খাল কেটে কুমির আনা যাকে বলে।